ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। চরম ভয় ও শঙ্কা, তাকে চিরতরে শেষ করে দেওয়া হতে পারে। কিন্তু কেন? দীর্ঘ ৪৫ বছর ধরে যে ব্যক্তি কর্পূরের মতো বাতাসে মিলিয়েছিল, সে হুট করে এই 2026 সালে কেনই বা ঢাকার বুকে ফিরে এলো, আর কেনই বা ধরা পড়লো? ডিবির নিখুঁত তদন্ত আর আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র থেকে যে তথ্য এখন বেরিয়ে আসে, তা শুনলে আপনার গায়ে লোম খারাপ হয়ে যাবে। এটার জন্য সেনাপ্রধান যিনি আছেন, যেহেতু বিষয়টা ডিওএইচএস ভেতরে, এটার জন্য সেনাপ্রধানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সেনাপ্রধান আজকে দাঁড়িয়ে রেখেছে কয়টা, এই জন্য বাংলাদেশের মানুষ সব ভুলে গেছেন। এবার ভুলে গেলে কপালে বিপদ আছে। আবার বিএনপি ক্ষমতায় থাকতে পারবে কি পারবে না, সেই হিসাব নিয়ে শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর সাথে বিএনপির অপ্রত্যাশিত কিছু ঘটছে বলে মনে হচ্ছে, ঘটবে বলে আলামত পাওয়া যাচ্ছে। তারেক রহমান এটা টের পেয়েছেন, টের পেয়ে সেনাবাহিনীর সাথে তার দূরত্ব মেকআপ করার চেষ্টা করছে। ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরে বিভিন্ন মহলে আলোচনা উঠছে, পিছনে জড়িত রয়েছেন তারেক রহমান। তবে তারেক রহমানকে নিয়েও কঠিন জল্পনা কল্পনা চলছে। যে কোনো সময় ক্ষমতাও হারাতে পারেন তারেক রহমান। কিন্তু এর নেপথ্যে রয়েছে সেনাবাহিনী, সেনাপ্রধান। সেটি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। তবে দর্শক, এ সকল কিছুর পিছনে কার মাস্টারমাইন্ড রয়েছে সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। গুরুত্বপূর্ণ ভিডিওটি, খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। এদিকে খবর পাওয়া যাচ্ছে যে কোনো সময় তারেক রহমানকে তার বাসভবনের বাইরে পেলেই গুলি করে হত্যা করা পর্যন্ত হতে পারে। আসলে কি তাই? বিস্তারিত বিএনপি ক্ষমতায় থাকতে পারবে কি পারবে না, সেই হিসাব নিয়ে শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর সাথে বিএনপির অপ্রত্যাশিত কিছু ঘটছে বলে মনে হচ্ছে, ঘটবে বলে আলামত পাওয়া যাচ্ছে। তারেক রহমান এটা টের পেয়েছেন, টের পেয়ে সেনাবাহিনীর সাথে তার দূরত্ব মেকআপ করার চেষ্টা করছে। দর্শক, ভেরি সিগনিফিকেন্ট আলোচনা। তারেক রহমান অতি গুরুত্বপূর্ণ অনেক কাজ ছেড়ে সেনাবাহিনীকে অ্যাটেনশন দিচ্ছেন, তাদের সাথে একটা রিলেশনস বিল্ড আপ করার চেষ্টা করছেন। একটা সহজ হিসাব দেখাই, শুধু বাংলাদেশ না, পৃথিবীর অধিকাংশ দেশের সেনাবাহিনী মার্কিনপন্থী। কারণ তাদের রুটি রুজির একটা বিরাট অংশ আসে জাতিসংঘের পিস কিপিং মিশন থেকে, এবং প্রফেশনাল সেনাবাহিনীকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে সুযোগ সুবিধা, এগুলোর সাথে যুক্তরাষ্ট্র জড়িত। এজন্য পৃথিবীর বেশিরভাগ দেশের সেনাবাহিনী মার্কিনপন্থী। এটা একটা ওপেন সিক্রেট বিষয়, সৌদি আরব বলেন আর বাংলাদেশ বলেন। এই জন্য বাংলাদেশের ইতিহাসে যতবার সেনাবাহিনী কোন একটা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে বা সরকার পতনে ভূমিকা রেখেছে, ততবার যুক্তরাষ্ট্র এটা চেয়েছে। এবং যুক্তরাষ্ট্র যে সরকারের পতন সেনাবাহিনী ঘটিয়েছে, যুক্তরাষ্ট্র সেই সরকারের বিরুদ্ধে ছিল। যুক্তরাষ্ট্র কোন সরকারকে সিরিয়াসলি রক্ষা করতে চেয়েছে আর সেনাবাহিনী সেই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এরকম আপনি একবারও দেখাতে পারবেন না। যেমন শেখ মুজিবের পতন 1975 সালে 15ই আগস্ট। শেখ মুজিবের পতন মার্কিন যুক্তরাষ্ট্র তখন চেয়েছিল, সেনাবাহিনী তাকে জয় বাংলা করে দিয়েছে। এরপরে এরশাদের পতন তৎকালীন যুক্তরাষ্ট্র চেয়েছিল, সেনাবাহিনীর কারণেই এরশাদের পতন হয়েছে। এরশাদ বিরোধী কোনো আন্দোলন বাংলাদেশে হয়নি, ওই স্বৈরাচার বিরোধী আন্দোলন, এগুলো ভুংবাং কথা, এগুলো ছোটখাটো আন্দোলন হয়েছে, ওটা কোনো বড় আন্দোলনই হয়নি। যা সেনাপ্রধান এরশাদের হাত ছেড়ে দিয়েছেন, এরশাদের পতন হয়ে গেছে। এরপরে 111 এসেছে, সরাসরি মিলিটারি ব্যাক্ট। আওয়ামী লীগ এসেছে, যত আওয়ামী লীগকে সেনাবাহিনী সমর্থন করত, যুক্তরাষ্ট্র চাইত। 111 তো যুক্তরাষ্ট্রই ঘটিয়েছে, এবং সেখানে সেনাবাহিনীর ভূমিকা আপনাদের 111 তো সেনা নিয়ন্ত্রিত সরকার ছিল এবং যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের ফল। পরবর্তীতে আওয়ামী লীগকে ক্ষমতা দিয়েছে 111, এটাও যুক্তরাষ্ট্রের প্ল্যান অনুযায়ী দেওয়া হয়েছে, ভারত যুক্তরাষ্ট্র মিলে দিয়েছে। একটা পর্যায়ে এসে আওয়ামী লীগকে আর ক্ষমতা চায়নি যুক্তরাষ্ট্র। আপনার পিটার হাসের দৌর্যাপ্ত দেখেছেন। আওয়ামী লীগের পতন চেয়েছে, পরিবর্তন চেয়েছে যুক্তরাষ্ট্র, ইটস ট্রু। এবং শেষ পর্যন্ত সেই হাসিনার অনুগত সেনাবাহিনী আপনারা কি দেখলেন? হাসিনার আত্মীয় সেনাপ্রধান সে জুলাই আন্দোলনে হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন যে বাংলাদেশ সেনাবাহিনী, শুধু বাংলাদেশ না, এটা পাকিস্তান থেকে শুরু করে সারা পৃথিবীর, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না। ক্ষমতার মসনদ বদলেছে, দেশের রাজনৈতিক মানচিত্র ওলটপালট হয়ে গেছে, কিন্তু এক অদৃশ্য শঙ্কা ও মৃত্যুর কালো ছায়া যেন এখনো তাড়া করে বেড়াচ্ছে দেশের সবচেয়ে ক্ষমতাধর নেতৃত্বকে। আমার দেশে ফিরে আসার ব্যাপারটি একক নিয়ন্ত্রণাধীন নয়,
তারেক রহমানের এই একটিমাত্র ঐতিহাসিক বাক্য একসময় দেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছিল। শেখ হাসিনার পতনের পরও যখন মা বেগম খালেদা জিয়াকে মৃত্যুশয্যায় দেখতে লন্ডনী প্রবাস ছেড়ে তিনি দেশে ফিরছিলেন না, তখন চারদিকে উঠেছিল তীব্র সমালোচনা। কিন্তু সেই সমালোচনার আড়ালে লুকিয়েছিল এক অমোঘ বাস্তব সত্য। তার মনের ভেতরে ছিল এক চরম ভয় ও শঙ্কা, তাকে দেশে পা রাখা মাত্রই চিরতরে শেষ করে দেওয়া হতে পারে। আজ 2026 সালে এসে তারেক রহমান ঠিকই স্বদেশের মাটিতে বীরের বেশে ফিরেছেন, হয়েছেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু কোটি কোটি জনতার মনে আজ সবচেয়ে বড় প্রশ্ন, সে মৃত্যু শঙ্কা কি আদৌ কেটে গেছে? উত্তরটা লুকিয়ে আছে সাম্প্রতিক কিছু চাঞ্চল্যকর ঘটনার ঘনঘটায়। অতি সম্প্রতি জামায়াত জোটের অন্যতম শীর্ষ নেতা এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ বারবার প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চরম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় শঙ্কা প্রকাশ করে বলছেন, তারেক রহমানকে যে কোনো মুহূর্তে খুন করা হতে পারে। এমনকি নিরাপত্তার স্বার্থে তাকে ঢাকার বাইরে কোনো জেলায় রাত যাপন করতে পর্যন্ত নিষেধ করেছেন দেশের এই প্রবীণ সামরিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আর কর্নেল অলি আহমেদের এই বিস্ফোরক এবং হাড় হিম করা সতর্ক বার্তার ঠিক পরপরই রাজধানীর বুকে ঘটল ইতিহাসের সবচেয়ে বড় এবং নাটকীয় ঘটনা। গ্রেফতার হলেন তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর হওয়া সেই বর্বরচিত হামলার অন্যতম প্রধান দণ্ডপ্রাপ্ত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। কিন্তু কেন দীর্ঘ ৪৫ বছর ধরে যে ব্যক্তি কর্পূরের মতো বাতাসে মিলিয়েছিল, সে হুট করে এই 2026 সালে কেনই বা ঢাকার বুকে ফিরে এলো, আর কেনই বা ধরা পড়ল? ডিবির নিখুঁত তদন্ত আর আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র থেকে যে তথ্য এখন বেরিয়ে আসে তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, দীর্ঘ 4.5 দশক ধরে পলাতক থাকা মোজাফফরের এবারের মিশন আর অন্য কিছু ছিল না। তার একমাত্র টার্গেট ছিল জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। 1981 সালের সেই অভিশপ্ত মে মাসের পর থেকেই এই মোজাফফর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ আশ্রয়ে ওল্ড মালদা এবং কলকাতার বিভিন্ন নিরাপদ আস্তানায় ছদ্মবেশে দিন কাটাচ্ছিল। পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে সে নিজেকে কখনো বিপ্লব সরকার, আবার কখনো জয় ব্যানার্জি নামে পরিচয় দিত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের পুরোটা সময় জুড়েই এই মোজাফফর কোনো বাধা ছাড়াই অত্যন্ত নিরাপদে বাংলাদেশের মাটিতেই অবস্থান করছিল। ফ্যাসিবাদী সরকারের গোয়েন্দা প্রোটোকল তাকে আড়াল করে রেখেছিল। কিন্তু 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার মহাবিপ্লবের পর যখন হাসিনার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন সে আবারও সীমান্ত পেরিয়ে তড়িঘড়ি করে ভারতে পালিয়ে যায়। এরপর সর্বশেষ 2026 সালের মেগা নির্বাচনের সময় যখন তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়, ঠিক তখনই এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট নিয়ে পুনরায় ঢাকায় ফেরে এই দুর্ধর্ষ ক্যাডার। গোয়েন্দা নথির চরম দাবি, ভারত এবং শেখ হাসিনার হয়ে এক গোপন ও ভয়ঙ্কর কিলিং মিশনে দেশে ফিরেছিল এই মোজাফফর। তাদের মূল উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে গোটা বাংলাদেশে এক ভয়াবহ বিশৃঙ্খলা এবং জরুরি অবস্থার সৃষ্টি করা। আর এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের মোক্ষম সময় নির্ধারণ করা হয়েছিল আগামী ডিসেম্বরের আগেই। আর ঠিক এই কারণেই ভারত সীমান্তে বসে শেখ হাসিনা কদিন আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছেন। অর্থাৎ ভেতরে মোজাফফরের স্লিপার সেল মিশন সফল করবে, আর সেই সুযোগে শেখ হাসিনা এবং তার দোসররা পুনরায় ক্ষমতা দখলের রাজকীয় মঞ্চে আরোহণ করবে। কিন্তু কেন তারেক রহমানকে সরাতে এতটা মরিয়া হয়ে উঠেছে প্রতিবেশী দেশ? তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। চীনের সাথে একের পর এক মেগা অর্থনৈতিক চুক্তি, ভারতের বিতর্কিত এবং একপাক্ষিক ইকোনমিক জোন চুক্তি সম্পূর্ণ বাতিল ঘোষণা এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের অভূতপূর্ব দহরম মহরম, সবকিছুই প্রতিবেশী দেশের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সার্বভৌম বাংলাদেশের এই স্বাধীন এবং সাহসী পররাষ্ট্রনীতি তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না। তাই পথের কাটা সরাতে তারা তাদের পুরনো এবং বিশ্বস্ত অস্ত্র মোজাফফরকে মাঠে নামিয়েছিল, যে মোজাফফরকে দিয়েই তারা খুন করিয়েছিল জিয়াউর রহমানকে। তবে ঘাতক চক্র ভুলে গিয়েছিল বাংলাদেশ এখন আর আগের মতো অরক্ষিত নয়। ঢাকার মাটিতে এখন যেমন ওপার বাংলার বিশেষ গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টরা তৎপর, ঠিক তেমনই কাউন্টার ইন্টেলিজেন্স হিসেবে পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআইও পর্দার আড়ালে চরম অ্যাক্টিভ। আর এই দুই পরাশক্তির চরম গোয়েন্দা যুদ্ধের মাঝেই ফসকে যায় ভারতের পুরো চাল। তাদের পাঠানো বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত এই স্লিপার সেল ঘাতক মোজাফফর ডিবির নিখুঁত ফাঁদে হাতে নাতে ধরা পড়ে যায়। একবার ভাবুন, ৪৫ বছরেও যে ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি, এমনকি বিএনপি সরকার এসেও যাকে খুঁজে পায়নি, তাকে হঠাৎ করে খুঁজে পাওয়ার পেছনে আইএসআই এর বিশেষ মিশন না থাকলে কোনোভাবেই তা সম্ভব ছিল না। আর এর সাথেই মুহূর্তের মধ্যে ভেস্তে যায় শত কোটি টাকার আন্তর্জাতিক।
দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।